ওটা অনেক ভাইরাস, তারপরে রোগ বালাই অনেক কিছু হয়। তবে এই জাতটায় কোনো রোগ বালাই কোনো কিছুই নেই, মাথা কুঁচকে যায় ওটাও নাই, এবং পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমই তবে দেখা যাচ্ছে। ফলের আকার, শেপ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। আর গাছে কোনো পোকামাকড় কোনো কিছু দেখতে পাচ্ছেন না। শুধু জাত ভালো হইলেই যে ভালো ফলন হবে এটা কিন্তু ঠিক না। এখানে জমি আগে, যে কোনো চাষ করার আগে জমি নির্বাচন করতে হবে যে কোন জমিতে কোন ফসলটা ফলে। ভাই আমি পেঁপে চাষে নতুন বলা চলে, তবে চাষে অনেক কিছু শেখার আছে। আসসালামু আলাইকুম। এখানে যে জাতটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মোবাইল থেকে যে অনলাইনের মাধ্যমে যে ভিডিওগুলো দেখছিলাম, দেখা যে জাতগুলো কালেক্ট করা, সেখান থেকে হচ্ছে হেল্প এগ্রো বাংলা চ্যানেলের যেই বিপ্লব ভাই, তার কাছ থেকে জাতটা আনা। আমি গত বছর চারায় অনেক লস খাইছিলাম। নিজের এইখানে যশোরের যে দেশি জাতগুলা, ওইটা অনেক ভাইরাস, তারপরে রোগ বালাই অনেক কিছু হয়। তবে এই জাতটায় কোনো রোগ বালাই কোনো কিছুই নেই, মাথা কুঁচকে যায় ওটাও নাই, এবং পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমই তবে দেখা যাচ্ছে। ফলের আকার, শেপ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো। এটা জাতটা হচ্ছে মানিকগঞ্জের সেই ভাইরাল জাত বলা চলে, রাজাশাহী বা গ্রিন শাহী, যে জাতটা অনেকে অনেক রকম নাম বলে। তবে এই জাতটা অনেক পারফেক্ট একটা জাত, চাষযোগ্য। তবে এই জাতটার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জাতটা গোড়া থেকে আর কি ফল আসে। তবে জাতটা অনেক ভালো একটা জাত। সেখান থেকে বিপ্লবের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে দেখে আমার কাছে ভালো লাগছে। এখন আমি নিজেই তার প্রমাণ। এখন আমার নিজের জমিতেই এরকম সুন্দর ফসল ফলছে। তবে চাষ শুধু করলেই হবে না, চাষের খুঁটিনাটি বিষয় যেমন গাছের ভাষা বুঝতে হবে। কারণ চাষে কোন জায়গায় কোন সময় কোন সার ব্যবস্থাপনা এবং কীটনাশক, বিষ, ভিটামিন কখন কোনটা দিতে হয় এটাও বুঝতে হবে। এটা না বুঝতে পারলে সঠিক ব্যবস্থাপনা, যদি ঠিকঠাক মতো সার ব্যবস্থাপনা, ওষুধ না দেওয়া হয়, তাহলে ফসলে অনেক সময় লসের সম্মুখীন হইতেও হয়। সেই ধারাপ্রেক্ষিতে যেমন আমি আমার জমিতে বিষ স্প্রে করি 15 দিন পর পর, অন্তর অন্তর। সেইখানে এই কারণে আমার গাছে কোনো পোকামাকড় কোনো কিছু দেখতে পাচ্ছেন না। এই যে দেখেন, কোনো পোকা নাই, গুড়া পোক বা অথবা মাকড়, সাদা জাপ কোনো কিছুই নেই। এবং অনেক সময় দেখা যায় পেঁপের উপরে বিছা পোক হাঁটে এবং পেঁপে অনেক সময় উপর থেকে চামড়া খেয়ে যায়। সেই রকম কোনো সমস্যা আমার বাগান আমি এখন পর্যন্ত ফেস করি নাই। তার একটাই কারণ, আমি 15 দিন অন্তর অন্তর গাছে বিষ ব্যবস্থাপনা ঠিকঠাক মতো দিয়ে রাখি। তবে অনেক সময় শুধু জাত ভালো হইলেই যে ভালো ফলন হবে এটা কিন্তু ঠিক না। এখানে জমি আগে, যে কোনো চাষ করার আগে জমি নির্বাচন করতে হবে যে কোন জমিতে কোন ফসলটা ফলে, সেই জায়গায়, এবং সার কোন সময় কোন সারটা দিতে হয়। সেখানে যেমন আমার এই জমিটা দেখতে পাচ্ছেন যে বেলে দোআঁশ মাটি, এখানে কোনো পানি জমাট বাঁধার কোনো ভয় নাই, এবং মাটিটা অনেক সুন্দর একটা মাটি, চাষযোগ্য। এখানে কোনো ড্রেন নাই। আমি সমতল জমি বিধায় আমি কোনো ড্রেন করি নাই। যদি সমতল না হইতো, ওইখানে আমার এই দুই সারির মাঝখান দিয়ে একটা ড্রেন করতে হইতো। কারণ এখন যে বর্ষাকাল, বৃষ্টির সময় যদি পানি জমে থাকে জমিতে, ওই পেঁপের শিকড় পুরো জমিতে ছড়ায় যায়। তখন এই মাটিটা যদি নরম, আজকেও বৃষ্টি হয়েছে, দেখেন আমার জমিতে কোনো কাদা নাই, মাটি এখনও ঝুরঝুরে আছে। এই কারণে ধরেন কোনো পেঁপে গাছে কোনো রোগ বালাই কোনো কিছু নাই। অনেক সময় গাছের শিকড় পচে, শিকড় পচার কারণে কিন্তু গাছের মাথাটা হলদে ভাব এবং মাথাটা ফাইটে যায়, সেই সমস্যাটার সম্মুখীন হইতে হয়। কিন্তু আমার এই সমস্যাটার সম্মুখীন হইতে হয় না, এই একটাই কারণ, সেখানে আমার মাটিটা, বৃষ্টি হয়েছে দেখেন এখনও ঝুরঝুরে আছে, কোনো কাদা নাই, কিচ্ছু নেই, রস টানে না। সেই কারণে আমার গাছটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, ফলও ভালো, সব কিছু ঠিকঠাক মতো আছে এখন। ভাই আমি পেঁপে চাষে নতুন বলা চলে, তবে চাষে অনেক কিছু শেখার আছে। শেখার তো কোনো শেষ নাই। মানুষ অনেক কিছু জানে, তার মধ্যেও ভুল করে। তবে সেইখান থেকে আমি যে জাতটা ম্যানেজ করছি বিপ্লব ভাইয়ের কাছ থেকে, তারে সবসময় আমি ফোনে পাই এবং তার কাছ থেকে খুঁটিনাটি পরামর্শ সব কিছু নিই। এবং আমার এই জায়গায় স্থানীয় যে ব্লক সুপারভাইজার আছে, কৃষি অফিসার সুজন কাকা, তার কাছ থেকে অনেক পরামর্শ পাই। তারা ফোন দিলে সে আমার বাগানে আসে এবং দেখে, পরামর্শ দেয়। এবং আমার যেই বাস্তব অভিজ্ঞতা, তার ধারাবাহিকতায় আমি চাষাবাদটা করে যাইতেছি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রেজাল্ট, যত্ন সব কিছু, জাত সব কিছু ঠিকঠাক মতো আছে বিধায় আমার বাগানের ফলনও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তবে এই পেঁপে জমিতে আমি যখন পেঁপে চারা রোপণ করি, তার আগে আমি রোপণ করছিলাম এই জমিতে, পুরা জমিতে ফুলকপি। এবং ফুলকপি চাষটা যখন শেষ হয় তখন আমি এখানে ক্ষীরা চাষ করি নিজ 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 জায়গায়।
এর কারণে দেখতে পাচ্ছেন যে কোনো আগাছা নাই জমিতে, সবসময় চাষ ছিল জমিতে। তো পেঁপের সাথে মিশ্র চাষটা করা যায়। পেঁপে এরকম একটা ফসল। তবে চারাটা মূলত আমার যেখান থেকে নেওয়া, সেটা হচ্ছে বিপ্লব ভাইয়ের কাছ থেকে চারা নেওয়া। তার অনেক দূর থেকে বিশ্বাসের মাধ্যমে চারাটা আমি নিছি। এবং যে জাতটা আমি চাইছিলাম, যে লম্বা যে জাতের, শাহী জাতের যে লম্বা শেপটা, ওই জাতটা চাষ করার জন্য, সেখানে সে যে চারাটা দিছে আমার জমিতে, মোটামুটি 90% চারাই আর কি, সব পেঁপেগুলোই লম্বা যেই শেপটা পেঁপের, সেই শেপের চারাটাই আমি পাইছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে চারা পেঁপেগুলো আছে, সবগুলো পেঁপেই আলহামদুলিল্লাহ সবই লম্বা শেপের যেই জাতটা, ওইটাই কিন্তু আছে। গোলটায় একটা সমস্যা হয় কি, গোলটা প্রথমে যেই ফলন আসে ওইটা বড় বড় হয়, তারপরে যেই ফলটা আসে ওইটা ছোট হয়ে যায়। এবং তবে লম্বাটার চাহিদা বেশি, বাজার মূল্য এবং দেখতেও সুন্দর, এটা বিক্রি করতে অনেক সুবিধা। এই কারণে লম্বাটা সবাই চাষের জন্য বাছাই করে। তবে সেই আমি লম্বাটা আমার ভালো লাগছে, এবং আমি যেই সামনে যে চাষটা করব, এই জাতের বীজ করব, এবং এটাই চারা করার পরে আমি এটাই মোটামুটি 3-4 বিঘা মতো চাষের জন্য জমি রেডি করছি। এই জাতে আমি চাষ করব সামনে। তবে এই চাষের একটা বৈশিষ্ট্য আছে কি, যে অনেকে বলে যে এই জাতটা খাটো জাতের, তবে খাটো জাত অনেক সময় নিজেরও তৈরি করে নিতে হয়। যখন আমি জমিটা প্রস্তুত করি চাষের জন্য, তখন এই জমিতে আমি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু পরিমাণ লাগে তখন সেই পরিমাণ আমি টিএসপি, পটাশ সব কিছু মিলিয়ে সারটা যখন দিই, তবে নাইট্রোজেনের পরিমাণ অনেকটাই কম থাকে। নাইট্রোজেন আমি দিই না। তবে যখন আমি চারা রোপণ করি, তারপরেও নাইট্রোজেন অনেক কম খাওয়াই, কারণ নাইট্রোজেনে গাছ বাড়ায়, গাছ অনেক লম্বা হয়ে যায়, এবং ঝড় বাতাসের একটা ঝুঁকি থাকে। ওই ভয়তে গাছ মাথা ভেঙে যায় এবং গাছ পুড়ে যায়। ওই ভয়তে আমি নাইট্রোজেন খুব কম খাই। নাইট্রোজেন দিলে না দিলে কোনো সমস্যা নাই। যেমন ডিএপি আছে, ওর মধ্যে আপনার নাইট্রোজেনের পরিমাণ আছে, ওইটা দিই, এবং ফসফেট, পটাশ দিই। আর গাছটা খাটো করার একটাই মাধ্যম আছে। আর একটা, যখন গাছটা আমি রোপণ করি, তখন নিয়মিত পরিমাণে প্রতি মাত্রা, মনে করেন যে 15 দিন পর পর যে স্প্রেটা আমি দিই, তখন আমি সব সময় ওর পাশাপাশি স্প্রের সাথে ছত্রাকনাশকটা ব্যবহার করি। ছত্রাকনাশক ব্যবহার করার একটাই কারণ, গাছটা মোটামুটি খাটো থাকে। খাটো থাকলে পরে আপনার ফলটাও যখন নিচ থেকে আসে এবং গোড়াটাও মোটা থাকে, তখন এই এই যে যে খুঁটা দিছে, এই খুঁটা কিন্তু এটা আমার গাছ ঠেকানোর মতো না, এটা আমার মন রক্ষা আর কি। এই গাছটা কিন্তু পড়বে না, গাছটা অনেক মোটা আছে। গাছটা দেখেন, এই যে নাড়াইতেছি, গাছটা কিন্তু গোড়া কিন্তু নড়তেছে না, শুধু মাথাটাই নড়তেছে। এই গাছটা পড়ার কোনো ঝুঁকি নেই। এবং পর্যায়ক্রমে যখন গাছটা আরও সার খাবে, গাছ আরও মোটা হবে। এই যে যেমন এই একটা গাছ দেখতে পাচ্ছেন, মাটি কিন্তু একটুও নড়তেছে না, গাছ কিন্তু আমি নাড়াইতেছি। এই গাছটা পড়ার কোনো ভয় নেই। তবে বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি ঝড় দেয়, অনেক সময় দালানও ভেঙে যায়। তবে গাছটা যতটুকু পারছি চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ মোটামুটি এখন পর্যন্ত আমার ভালোই আসছে। যে এই ঝড় এখনও সম্মুখীন হয়েছে, কিন্তু কোনো আমার গাছে কোনো ক্ষয়ক্ষতি কিচ্ছু হয় না এখন। ঠিক আছে। একদম।